আজকে আমার ভার্সিটির প্রথম দিন, তাই মনে এক অজানা ভয় প্লাস উত্তেজনা কাজ করছে। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, সব কিছুই অচেনা আমার কাছে। ডিপার্টমেন্ট খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি ভুল বিল্ডিংয়ে ঢুকে পড়লাম। কাঁধে ব্যাগ নিয়ে একদম হাবাগোবার মতো দাঁড়িয়ে আছি করিডোরে। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের কড়া গলা ভেসে আসলো। এই যে, তুমি কি খুঁজছো? ঘুরে তাকাতে দেখি কালো শাড়ি পরা একটা মেয়ে, চোখে গোল ফ্রেমের চশমা, মুখে বিরক্তির ছাপ। আমি হালকা কেশে বললাম যে, বিল্ডিংটা কোন দিকে জানেন? মেয়েটা ভ্রুকুচকে বলল, ফার্স্ট ইয়ার? জি। বোঝাই যাচ্ছে, নতুনরা এমনভাবেই ঘুরে বেড়ায় যেন পিকনিকে এসেছে। আমি থম মেরে দাঁড়িয়ে রইলাম। এরপর সে নিজেই বলল, আসো, আমার সাথে দেখিয়ে দিচ্ছি। আমিও ওই দিকেই যাচ্ছি। আমি চুপচাপ ওর পাশে হাঁটতে লাগলাম। মেয়েটার হাঁটার মধ্যে কেমন একটা আত্মবিশ্বাস ছিল। পুরো করিডোর জুড়ে সবাই ওকে চিনে, কেউ সালাম দিচ্ছে, কেউ আপু বলে ডাকছে। আর আমি তখনও বুঝে উঠতে পারছি না প্রথম দিনে এমন একটা সিনিয়র মেয়ের সাথে কেন দেখা হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতেই সে হঠাৎ বলল, নাম কি তোমার? আবির। কোন ডিপার্টমেন্ট? আমি বলতেই সে মাথা নেড়ে বলল, ও আচ্ছা, তাহলে তো তোমাদের ক্লাস থার্ড ফ্লোরে হবে, কিন্তু তুমি উল্টো বিল্ডিংয়ে চলে গেছো। আমি হালকা লজ্জা পেয়ে মাথা চুলকালাম। সে সেটা দেখে মুচকি হাসল। যদিও হাসিটা খুব ছোট ছিল, তবুও অদ্ভুতভাবে সুন্দর লাগছিল। এত নার্ভাস কেন? ভার্সিটিতে কেউ খেয়ে ফেলবে না তোমাকে? প্রথম দিন তো, তাই একটু অদ্ভুত লাগছে। 2 সপ্তাহ পর দেখবা এই ক্যাম্পাস ছেড়ে বাসায় যেতেই ইচ্ছে করবে না। আমি কিছু বললাম না, শুধু ওর কথাগুলো শুনছিলাম। কেন জানি মেয়েটার মধ্যে এক ধরনের আলাদা ব্যাপার ছিল। প্রথমে রাগী মনে হলেও কথার ভেতরে অদ্ভুত একটা কেয়ার মিশেছিল। এরপর সে আমাকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে বলল, যাও, এইটাই তোমাদের রুম। এরপর সে চলে গেল। আর আমি দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর চলে যাওয়া দেখছিলাম। ক্লাসে ঢুকতেই দেখি প্রায় সবাই নতুন। কেউ চুপচাপ বসে আছে, কেউ ইতিমধ্যে পাশের জনের সাথে পরিচিত হয়ে গেছে। আমি একদম পেছনের দিকে গিয়ে বসে পড়লাম। ঠিক তখনই পাশে বসা একটা ছেলে হাত বাড়িয়ে বলল, ভাই নতুন নাকি পুরাতন স্টুডেন্ট সেজে আসছো? এমন কেন মনে হচ্ছে? এইমাত্র তোমাকে দেখলাম একজন সিনিয়র আপুর সাথে, তাই আর কি। আমি হালকা হেসে বললাম, নতুনই। আসলে ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না, তাই উনি দেখিয়ে দিলেন। ও আচ্ছা, আমি রিহান। বলেই হাত এগিয়ে দিল। আমি সাথে সাথে ধরে বললাম, আবির। এরপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। কিছুক্ষণ পর আরও দুইজন এসে যোগ দিল। একজন সবসময় অদ্ভুত জোকস দেয়, আরেকজন আবার একদম শান্ত টাইপ। প্রথম দিনের অস্বস্তিটা একটু একটু করে কমতে শুরু করলো। টিফিন ব্রেকে সবাই মিলে ক্যাফেটেরিয়ায় গেলাম। আমি চুপচাপ বসে চারপাশ দেখছিলাম। হঠাৎ পেছন থেকে পরিচিত সেই কণ্ঠ ভেসে এলো। ও, পথহারা বাচ্চাটাকে তো দেখছি বন্ধু বান্ধবও জুটে গেছে। আমি তাকিয়ে দেখি স্নেহা আপু দাঁড়িয়ে আছে, পাশে ওর কয়েকজন ফ্রেন্ড। রিহান আমাকে ফিসফিস করে বলল, এইটা তো স্নেহা আপু। উনি কি তোকে ক্লাসে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কেন তুই দেখিসনি? আরে চেহারা ভালো করে দেখতে পাইনি। সাবধানে থাকিস, পুরো ডিপার্টমেন্ট ওনাকে ভয় পায়। কেন? রাগ অনেক, কিন্তু মনের দিক থেকে নাকি ভালো। কি নিয়ে এত ফিসফাস হচ্ছে? কিছু না। ধীরে ধীরে ভার্সিটির সব কিছু পরিচিত হয়ে উঠতে শুরু করলো। সকালে ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা, ক্যাফেটেরিয়ায় চা, সব কিছু মিলিয়ে অচেনা জায়গাটাও আপন লাগতে শুরু করলো। আর এই পুরো সময়টাতে একটা মানুষ বারবার কোনো না কোনোভাবে আমার সামনে এসে দাঁড়াতো, স্নেহা আপু। কখনো লাইব্রেরিতে দেখা হতো, কখনো করিডোরে, কখনো বা হঠাৎ ক্যান্টিনে এসে বলতো, এই যে ফার্স্ট ইয়ার, পড়াশোনা কেমন চলছে? আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম মেয়েটা বাইরে থেকে যতটা রাগী, ভেতরে ঠিক ততটাই নরম। যদিও সেটা সে কাউকে বুঝতে দিতে চায় না। আর আমার বন্ধুরাও এখন প্রায় প্রতিদিন আমাকে এটা নিয়ে খ্যাপায়। ভাই, সিনিয়র আপু কিন্তু তোরে একটু বেশিই খেয়াল করে। ধুর, আজাইরা কথা বলিস না। আজাইরা না মামা, কুছ তো বাত হে।
আমি হেসে উড়িয়ে দিলেও কেন জানি বুকের ভেতর হালকা কাঁপন কাজ করত, কারণ সত্যিটা হলো আমিও এখন অজান্তেই স্নেহা আপুকে খুঁজতে শুরু করেছি। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। ভার্সিটি লাইফ এখন আগের মতো অচেনা লাগে না। ক্লাসে ঢুকলেই পরিচিত মুখগুলো দেখা যায়। রিহানদের সাথে আড্ডা, ক্যান্টিনে বসে চা খাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে গল্প করা, সব মিলিয়ে দিনগুলো ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছিল। তবে এই সুন্দর হওয়ার পেছনে আরেকটা কারণও ছিল, স্নেহা আপু। মেয়েটা যেন হঠাৎ হঠাৎ করেই আমার দিনের ভেতরে এসে উপস্থিত হতো। একদিন দুপুরে ক্লাস শেষ করে আমরা সবাই মাঠের পাশে বসে আছি। রিহান হঠাৎ আমার ফোনটা হাতে নিয়ে বলল, মামা, তোর ফেসবুক আইডি এত ফাঁকা কেন? আরও বলল, 2টা পোস্ট, একটা প্রোফাইল পিক, মানুষ নাকি ভূত? আমি বললাম, বেশি কিছু পোস্ট করতে ভালো লাগে না। এই যুগে এমন মানুষও আছে নাকি? বলেই সে আমার ফ্রেন্ড লিস্ট ঘাটাঘাটি শুরু করলো। হঠাৎ কয়েক সেকেন্ড চুপ থেকে ভ্রু তুলে আমার দিকে তাকালো। স্নেহা আপু তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কবে? আমি সাথে সাথে ফোনটা নিয়ে অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম। সত্যি 2 ঘন্টা আগে স্নেহাপুর আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। রিয়ান তখন পাশ থেকে ধাক্কা দিয়ে বলল, ভাই কুছ তো কাহিনী হ্যায়। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিন্তু এরপর পুরো সময় জুড়ে অদ্ভুত এক নার্ভাস লাগছিল। একটা সিনিয়র আপু, যাকে সবাই ভয় পায়, সে হঠাৎ আমাকে রিকোয়েস্ট পাঠালো কেন? প্রায় অনেকক্ষণ পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম। রাতে বাসায় ফিরে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিলাম। হঠাৎ মেসেঞ্জারে টুং করে একটা নোটিফিকেশান এলো, স্নেহা রহমান সেন্ট এ মেসেজ। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। মেসেজ ওপেন করতেই দেখি, কি ব্যাপার ফার্স্ট ইয়ার, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে এত সময় লাগে? আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কি রিপ্লাই দিব বুঝতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে টাইপ করলাম। আসলে খেয়াল করিনি। খেয়াল করনি নাকি ভয় পাও আমাকে? সবাই তো ভয় পায়, তাই ভাবলাম আমিও একটু পাই। ওপাশ থেকে সাথে সাথে রিপ্লাই এলো, স্মার্ট হওয়ার চেষ্টা করো না, তোমাকে হাবাগোবাই মানাই। আমি অজান্তেই হেসে ফেললাম। সেদিনের পর থেকে মাঝে মধ্যে আমাদের কথা হতে শুরু করলো। খুব বেশি কিছু না, ছোট ছোট কথাবার্তা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কথাগুলো সাধারণ হলেও কেন জানি আলাদা ভালো লাগতো। এক রাতে আমি পড়তে পড়তে বিরক্ত হয়ে ফোন হাতে নিলাম। দেখি স্নেহা আপুর মেসেজ। পড়াশোনা করছো? করার চেষ্টা করছি। চেষ্টা না করে সত্যি সত্যি করো। ফার্স্ট ইয়ারে সিজি কম আসলে পরে কান্না করতে হবে। আপু, আপনি কি সবসময় এত বকা দেন? কিছুক্ষণ রিপ্লাই এলো না। তারপর হঠাৎ একটা মেসেজ। আমি কেয়ার করলে একটু বেশি বলি। মেসেজটা পড়ে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কেন জানি ওই একটা লাইন বারবার মাথায় ঘুরছিল। সেদিনের পর থেকে আমাদের কথাবার্তা যেন একটু একটু করে বেড়ে যেতে লাগলো। প্রথম দিকে শুধু রাতেই কথা হতো, পড়াশোনা, ক্লাস, অ্যাসাইনমেন্ট এইসব নিয়েই। কিন্তু ধীরে ধীরে সেই ছোট ছোট কথাগুলো দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মেসেজ। আজকে ভার্সিটিতে আসবা তো? আবার কখনো দুপুরে, ক্যান্টিনে আসো, চা খাচ্ছি। কখনো বা রাতে। এতক্ষণ অনলাইন থেকেও রিপ্লাই দিচ্ছ না কেন? মজার ব্যাপার হলো, আমি নিজেও বুঝতে পারছিলাম না কখন মেয়েটার মেসেজের জন্য অপেক্ষা করা শুরু করেছি। ভার্সিটিতেও এখন আগের চেয়ে বেশি দেখা হয় আমাদের। একদিন ক্লাস শেষে আমি আর রিহান নিচে নামছিলাম। হঠাৎ সামনে স্নেহা আপুকে দেখে রিহান কানের কাছে ফিসফিস করে বলল, যা মামা, ভাবি আসছে। আমি সাথে সাথে ওকে কুনি মারলাম। চুপ কর। স্নেহা কাছে এসে ভ্রুকুচকে বলল, তোমরা দুইজন আমাকে দেখে এমন ফিসফাস করো কেন? রিহান সাথে সাথে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে গেল। কিছু না আপু, ওদের বলতেছিলাম আজকে ক্লাস টেস্ট আছে। স্নেহা সন্দেহের চোখে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের দুইজনকে দেখলেই মনে হয় কোনো না কোনো পাকনামি চলছে। আমি হাসি চেপে মাথা নিচু করলাম। এরপর সেদিনই প্রথমবার ভার্সিটির বাইরে একসাথে যাওয়া হয়েছিল। আসলে যাওয়াটা হঠাৎ করেই হয়েছিল। সেদিন বিকেলে বৃষ্টি শুরু হয়েছিল।
ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পাশে এসে স্নেহা আপু দাঁড়ালো। বাসার দিকে যাচ্ছ? জি। তুমি একা কেন? তোমার বন্ধু কোথায়? চলে গেছে অন্য বাসে। তোমাকে একা রেখেই? আসলে ওর বাসা আর আমার বাসা দুই দিকে। ও, ফুচকা খাবে? আমি একদম অবাক হয়ে তাকালাম। হঠাৎ এত প্রশ্ন করো কেন? খাবে নাকি না? খাবো। এরপর রাস্তার পাশের ছোট্ট একটা দোকানে গিয়ে দাঁড়ালাম আমরা। বৃষ্টির পানির শব্দ আর ভেজা বাতাস সব কিছু মিলিয়ে মুহূর্তটা কেমন শান্ত লাগছিল। স্নেহা ফুচকা খেতে খেতে বলল, জানো, প্রথম দিন তোমাকে দেখে মনে হয়েছিল খুব বেশি দিন টিকতে পারবা না ভার্সিটিতে। এতটাই খারাপ অবস্থা ছিল? হুম, একদম হারিয়ে যাওয়া বাচ্চার মতো লাগছিল। আর এখন? সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, এখন একটু কম হাবাগোবা লাগে। আমি অজান্তেই হেসে ফেললাম। সেদিনের পর থেকে মাঝে মাঝেই আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম। কখনো ক্লাস শেষে ক্যান্টিনে বসে চা খাওয়া, কখনো লাইব্রেরির সামনে দাঁড়িয়ে গল্প করা, কখনো পুরো ক্যাম্পাস হাঁটতে হাঁটতে অদ্ভুত সব কথা বলা। আর আমি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শুরু করলাম, স্নেহা আপুকে এখন আর শুধু সিনিয়র আপু মনে হয় না। মেয়েটাকে অন্যরকম লাগতে শুরু করেছে, খুব অদ্ভুতভাবে। ওর মেসেজ দেখলে হাসি পায়, ও সামনে থাকলে আশেপাশে সব কিছু কেমন ঝাপসা লাগে। একদিন দেখা না হলে দিনটাই কেমন অসম্পূর্ণ লাগে। কিন্তু এই অনুভূতির নাম আমি নিজেও বলতে ভয় পেতাম, কারণ সে আমার সিনিয়র, পুরো ভার্সিটি ওকে চেনে। আর আমি সবে ফার্স্ট ইয়ারে ওঠা একটা সাধারণ ছেলে। একদিন বিকেলে আমি আর রিহান মাঠের পাশে বসেছিলাম। আমি চুপচাপ ফোনের দিকে তাকিয়ে হাসছিলাম। রিহান সেটা দেখে বলল, মামা তুই শেষ। মানে? মানুষ এমনি এমনি ফোনের দিকে তাকিয়ে হাসে না। আমি কিছু বললাম না। রিহান এবার একটু সিরিয়াস হয়ে বলল, সত্যি করে বল, তুই কি স্নেহাপুকে পছন্দ করিস? আমি দীর্ঘ শ্বাস ফেলে চুপচাপ সামনে তাকিয়ে রইলাম। হয়তো ওই চুপ থাকাটাই উত্তর ছিল। রিহান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, সাবধানে আগাইস মামা, সিনিয়র জুনিয়র ব্যাপার সহজ না, পরে কষ্ট পাইস না আবার। আমি হালকা হেসে বললাম, আরে ধুর, এমন কিছু না। আমাকে সব বোঝাস না, তোর চোখ দেখলেই সব বোঝা যায়। তবে একটা কথা বলি, যদি সত্যিই পছন্দ করে থাকিস এক সময় বলে দিস, সব অনুভূতি লুকিয়ে রাখলে পরে আফসোস হয়। আমি নিচের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। বলতে তো আমিও চাই, কিন্তু সাহস পাই না, কারণ স্নেহা আপু আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস হয়ে উঠেছে ধীরে ধীরে। আর আমি ভয় পাই কোনো ভুল কথায় যদি মানুষটাকে হারিয়ে ফেলি। এরপর কয়েকটা দিন সব কিছু ঠিকঠাকই চলছিল। আগের মতোই কথা হতো আমাদের, ক্লাসের ফাঁকে মেসেজ, ক্যান্টিনে দেখা, হঠাৎ হঠাৎ খুনসুটি, সব কিছুই যেন ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে স্বাভাবিক অংশ হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই একটা সময় আমি জিনিসটা খেয়াল করতে শুরু করলাম, স্নেহা আপু এখন আগের মতো নেই। প্রথমে বিষয়টা খুব ছোট ছোট ছিল। আগে যেখানে সকালে ঘুম থেকে উঠলেই ওর মেসেজ আসতো, এখন সেটা আসা বন্ধ হয়ে গেছে। আগে ক্লাস শেষে নিজেই ডাকতো, এখন পুরো দিন কেটে যায়, কোনো মেসেজই আসে না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ, সিনিয়রদের তো কাজও বেশি থাকে, প্রেজেন্টেশন, থিসিস, অ্যাসাইনমেন্ট এসব নিয়ে হয়তো ব্যস্ত। নিজেকে বারবার এটাই বোঝাতাম, কিন্তু তবুও কেন জানি ভেতরে একটা অস্বস্তি কাজ করত। একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি স্নেহা আপু একটা ছেলের সাথে হাঁটছে। ছেলেটাকে আগে কখনো দেখিনি, তবে দেখে বোঝা যাচ্ছিল ওদের ক্লাসেরই হবে। ছেলেটা কিছু একটা বলছিল আর স্নেহা আপু মাথা নাড়ছিল। আমি দূর থেকে কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, তারপর নিজেই অন্যদিকে চলে গেলাম। নিজেকে বোঝালাম, আরে ক্লাসমেট তো হতেই পারে। কিন্তু এরপর থেকে প্রায়ই ওদের একসাথে দেখতে লাগলাম, কখনো করিডোরে, কখনো ডিপার্টমেন্টের সামনে, কখনো ক্যান্টিনে। আর অদ্ভুত ব্যাপার হলো, যতবার দেখতাম ততবার বুকের ভেতর কেমন চাপা ব্যথা হতো। রিহান একদিন আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? কিছু না। আমাকে বলবি না? আমি জোর করে হেসে বললাম, আরে ধুর,
কিছু হয়নি বললাম তো। কিন্তু রিহান বুঝে গিয়েছিল। সেদিন বিকেলে ক্লাস শেষে নিচে নামছিলাম, দূর থেকে দেখি ক্যাম্পাসের পাশের ছোট্ট ক্যাফেতে স্নেহা আপু বসে আছে, আর সামনে সেই ছেলেটা। দুজন হাসতে হাসতে গল্প করছে। স্নেহা আপুর মুখে এমন একটা হাসি ছিল যেটা দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। কেন জানি মুহূর্তের মধ্যে মনে হলো আমি হয়তো অনেক বেশি ভেবে ফেলেছিলাম। হয়তো ও আমাকে কখনো ওইভাবে দেখেইনি। হয়তো আমি শুধু ওর একজন জুনিয়র ছিলাম। একটা ছোট্ট অভ্যাস, এর বেশি কিছু না। আমি আর দাঁড়াইনি সেখানে, চুপচাপ ঘুরে চলে এসেছিলাম। সেদিন রাতে স্নেহা আপুর মেসেজ এসেছিল। কোথায় তুমি? আজকে দেখলাম না তো। আমি রিপ্লাই দেইনি। আমি ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম, কারণ ওই মুহূর্তে কথা বলার সাহস ছিল না। পরের দিন ভার্সিটিতেই গেলাম না। রিহান কয়েকবার কল করেছিল, আমি ধরিনি। এরপর একদিন, 2 দিন, তারপর পুরো 1 সপ্তাহ কেটে গেল। আমি বাসাতেই থাকতাম বেশিরভাগ সময়। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। মাঝে মাঝে ফোন হাতে নিয়ে স্নেহা আপুর চ্যাট ওপেন করতাম। ওর একের পর এক মেসেজ জমে আছে, কিন্তু আমি কোনো উত্তর দিতাম না, কারণ আমি ভয় পাচ্ছিলাম যদি সত্যিটা শুনে ফেলি, যদি বুঝতে পারি মানুষটাকে আমি একাই এতটা গুরুত্ব দিয়েছি। একদিন বিকেলে রিহান হঠাৎ বাসায় চলে এলো। রুমে ঢুকেই বলল, আর কত নাটক করবি? আমি বিরক্ত হয়ে বললাম, মানে আমি আবার কি করেছি? তুই ভার্সিটি আসিস না কেন? কল দিলে ধরিস না। এমনি ভালো লাগে না। তুই কাকে কি বুঝাস? আমি কি বুঝি না কিছু? স্নেহা আপুকে ওই ছেলের সাথে দেখার পর থেকেই তো তুই এমন করছিস। আমি কিছু বললাম না। রিহান এবার দীর্ঘ শ্বাস ফেলে বলল, স্নেহা আপু রোজ আমাদের জিজ্ঞেস করে তোর কথা। আমি তাকালাম ওর দিকে। বলে দিস আমার যেদিন ইচ্ছা ভার্সিটিতে যাব। আরও কিছুক্ষণ কথা বলে রিহান চলে গেল। পরের দিন রিহান ভার্সিটিতে গেলে স্নেহা আপু ওকে ডাক দেয়। এই রিহান, এদিকে আসো। রিহান সেদিকে এগিয়ে যায়। হ্যাঁ আপু বলেন। আবির কি আজকেও আসেনি? না। আচ্ছা, ওর হয়েছেটা কি বলো তো? হুট করে কেন এমন করছে? রিহান চুপ করে রইল। এটা দেখে স্নেহা আপু আবারও বলল, তুমি তো ওর বন্ধু, দুজন একসাথে চলাফেরা করো। তুমি তো নিশ্চয়ই জানো ওর কি হয়েছে। প্লিজ আমাকে বলো। বললে কিছু মনে করবেন না তো? কেন কিছু মনে করব? তুমি প্লিজ বলো। আসলে আপু আবির কিছুটা ডিপ্রেসড। কেন? আসলে সত্যি বলতে ও আপনাকে পছন্দ করে, শুধু সিনিয়র হিসেবে নয়, অন্য কিছু। স্নেহা রিহানের কথা শুনে থ মেরে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, আবির আমাকে পছন্দ করে? জি। আর সেদিন আপনাকে একটা ছেলের সাথে দেখে সে ভীষণ কষ্ট পায়। বাকিটা আপনি বুঝে নিন। কোন ছেলে? আরে ওই যে লম্বা আর চিকন করে। ও আচ্ছা, ফাহাদ। তো ওর সাথে দেখে আবির কেন কষ্ট পাবে? আপনি কি কিছুই বুঝেন না? পছন্দের মানুষটিকে অন্য কারোর সাথে দেখলে অবশ্যই কষ্ট লাগবে। স্নেহা এবার মাথায় হাত ধরে বলে, আল্লাহ, এই ছেলে তো দেখছি আসলেই একটা বোকা। আমাকে একটাবার জিজ্ঞেস তো করতে পারতো। আসলে ফাহাদ আর আমি ক্লাসমেট, সেই সাথে রিয়াও আমার ক্লাসমেট। তুমি চিনবে হয়তো। হ্যাঁ চিনি তো। তো ফাহাদ ওকে পছন্দ করে, কিন্তু কিছুতেই সাহস পাচ্ছে না রিয়াকে বলতে। তাই আমার সাথে সেই বিষয়ে কথা বলে। আমি ওকে সাজেস্ট করি, আর বর্তমানে দুজন রিলেশনশিপে আছে। কি? হ্যাঁ, তুমি এক কাজ করো, আবিরের সাথে আমার দেখা করিয়ে দাও। ওর বাসায় যাবেন? বাসায়? কেউ দেখলে যদি কিছু বলে? আরে কেউ কিছু বলবে না। আবির ওর আম্মুর সাথে বাসায় থাকে, আর আন্টি অনেক ভালো। আমি বলবো যে আপনি আবিরের ফ্রেন্ড। রিহানের কথা শুনে স্নেহা আপু কয়েক সেকেন্ড চুপ হয়ে রইল, মুখে অদ্ভুত একটা অসহায় ভাব। তারপর ধীরে ধীরে বলল, এই ছেলেটা সত্যি একটা হাবা বোবা। রিহান হেসে ফেলল। এটা তো আপনি প্রথম দিন থেকেই বলেন। কিন্তু এতটা বোকা হবে ভাবিনি। একটাবার আমাকে জিজ্ঞেস করতেও পারলো না। রিহান একটু ইতস্তত করে বলল, আসলে আপু ও আপনাকে হারানোর ভয় পায় খুব। স্নেহা কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড নিচের দিকে তাকিয়ে থেকে ধীরে বলল,
কালকে আমাকে ওর বাসায় নিয়ে যাবে? সিরিয়াসলি যাবেন? হুম, এইবার আমি নিজেই ওই ছেলেটার মাথা ঠিক করব। পরের দিন দুপুরে আমি নিজের রুমে চুপচাপ শুয়েছিলাম। কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছিল না। ফোনটা পাশেই পড়েছিল, স্ক্রিনে এখনও স্নেহা আপুর অনেকগুলো মেসেজ, কিন্তু আমি আর ওপেন করিনি। ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো। আম্মু ডাক দিয়ে বলল দরজা খুলে দিতে। আমি বিরক্ত হয়ে উঠে দরজা খুলতে গেলাম। দরজা খুলে সামনে যাকে দেখলাম তাকে দেখে আমি পুরো থমকে গেলাম। স্নেহা আপু দাঁড়িয়ে আছে, হালকা নীল রঙের একটা শাড়ি পরা, চোখে সেই চশমা, কিন্তু আজ মুখে আগের মতো রাগ নেই, বরং অদ্ভুত শান্ত একটা দৃষ্টি। পাশে দাঁড়িয়ে রিহান দাঁত বের করে হাসছে। আচ্ছা মামা, আমি গেলাম, তোরা কথা বল। আমি কিছু বলার আগেই ও নিচে নেমে গেল। আমি কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। স্নেহা আপুই প্রথম কথা বলল। আমাকে ভেতরে আসতে দিবে নাকি দরজাতেই দাঁড় করিয়ে রাখবে? আমি হকচকিয়ে সরে দাঁড়ালাম। জি আসেন। ও ভেতরে ঢুকে চারপাশে তাকালো, তারপর ধীরে ধীরে আমার রুমে এসে দাঁড়ালো। রুমটা এলোমেলো হয়েছিল, বিছানায় বই ছড়ানো, টেবিলে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ। স্নেহাব চারপাশ দেখে বলল, বাহ, কয়েকদিনেই নিচের অবস্থা পুরো ভূতের মতো বানিয়ে ফেলেছো দেখি। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। স্নেহা এবার একটু কাছে এসে বলল, ফোন ধরো না কেন? এমনি। ভার্সিটি যাও না কেন? আমি চুপ। স্নেহা এবার কণ্ঠ একটু নরম করে বলল, আমার দিকে তাকাও আবির। আমি ধীরে ধীরে তাকালাম, আর তাকাতেই বুকের ভেতরটা আবার কেমন কেঁপে উঠল। মেয়েটাকে এতদিন পর সামনে থেকে দেখে সব অভিমান যেন একসাথে ফিরে আসছিল। আমি ধীরে বললাম, আপনি কেন এসেছেন? স্নেহা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কারণ একটা হাবাগোবা ছেলে না বুঝেই আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি হালকা তিক্ত হেসে বললাম, আপনার তো সময় ভালোই কাটছিল। মানে? কিছু না, আপনি বুঝবেন না। না বোঝালে বুঝবো কিভাবে? আর রিহান আমাকে বলেছে সব কিছু। মানে কি বলেছে? আমাকে আর ফাহাদকে একসাথে দেখে তুমি এত বেশি ভাবো কেন তুমি? ওই ছেলেটার সাথে আপনাকে সব সময় দেখতাম, ক্যাফেতে, ক্যান্টিনে, সব জায়গায়। তারপর হঠাৎ আমার সাথে কথা কমে গেল, তো আমি আর কি ভাববো? একটা বার আমাকে জিজ্ঞেস করতে পারতে। কোন অধিকারে জিজ্ঞেস করতাম? এই কথাটা বলার পর পুরো রুমটা কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে গেল। স্নেহা স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, সেই অধিকারেই, যেই অধিকারে তুমি আমার জন্য কষ্ট পাও। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু বলতে পারলাম না। স্নেহা এবার দীর্ঘ শ্বাস ফেলে বলল, ফাহাদ আমার ক্লাসমেট, ও অন্য একটা মেয়েকে পছন্দ করে। আমি শুধু ওকে হেল্প করছিলাম, আর তুমি না বুঝেই সব কিছু মাথার মধ্যে বানিয়ে নিলে। আমি নিচের দিকে তাকিয়ে মৃদু গলায় বললাম, আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আপনাকে হারানোর। কথাটা বের হওয়ার সাথে সাথেই পুরো শরীর কেমন হালকা লাগলো, আবার ভয়ও লাগছিল। স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, এতদিনে বললে? আমি অবাক হয়ে তাকালাম। স্নেহা এবার হালকা হাসল। তুমি কি একটাবারও ভাবনি ভার্সিটিতে এত এত ছেলে থাকতে আমি কেন শুধু তোমাকেই খেয়াল করতাম? আমি কিছু বললাম না, কারণ ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল বুকের ভেতরটা খুব জোরে ধুকপুক করছে। স্নেহা ধীরে ধীরে আরও কাছে এসে বলল, জানো আবির, প্রথম দিন থেকেই তোমাকে আলাদা লাগতো আমার। একটা হাবাগোবা ছেলে যে আমাকে দেখলেই নার্ভাস হয়ে যায়, তাকে পছন্দ না করে উপায় আছে? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নিলাম। স্নেহা হঠাৎ অবাক হয়ে গেলেও পরের মুহূর্তেই চুপচাপ আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। আমি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললাম। কেন জানি মনে হচ্ছিল এতদিনের সব কষ্ট, অভিমান, ভয় সব কিছু এক মুহূর্তে গলে যাচ্ছে। স্নেহা ধীরে ধীরে বলল, এত অভিমান তোমার? আমি মৃদু গলায় বললাম, তোমাকে অন্য কারোর সাথে সহ্য হয় না আমার।
স্নেহা আমার শার্ট খামচে ধরে হালকা হেসে বলল, পাগল একটা। আমি ধীরে ধীরে ওর মুখটা নিজের দিকে তুললাম। চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছিল। আমি খুব আস্তে বললাম, আর কখনো দূরে যাবে না তো? স্নেহা কিছু বলল না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। আর সেই মুহূর্তে না ভেবেই আমি ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে ঝুঁকে গেলাম। স্নেহা চোখ বন্ধ করে ফেলল। খুব নরম একটা মুহূর্ত ছিল সেটা। ভালোবাসা, অভিমান আর স্বস্তি মিলে থাকা একটা মুহূর্ত। কয়েক সেকেন্ড পর ও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল আমার বুকের মধ্যে। তারপর বলল, অন্য বেলায় হাবাগোবা হলেও এসবের দিকে দেখছি বেশ স্মার্ট। এমন সুন্দরী মেয়ে কাছে থাকলে নিজে থেকে সব কিছু চলে আসে। কন্ট্রোল কন্ট্রোল, এখনো কিন্তু বিয়ে হয়নি। হতে কতক্ষণ, জাস্ট কিছুদিন, এরপরই বিয়ে করব। বলেই আমি আবারও ঠোঁট মিলিয়ে দিলাম। স্নেহা আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে লাগলাম। তো বন্ধুরা, ভার্সিটির প্রথম দিনে পথ হারিয়ে ফেলা সেই হাবাগোবা আবির আর তার কড়া মেজাজের রোমান্টিক সিনিয়র আপুর গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। একটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু বেশ মিষ্টি আর ভালোবাসায় রূপ নিল। ভার্সিটির সিনিয়র আপু যখন রোমান্টিক বউ, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পটি যদি আপনাদের একটুও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে জলদি একটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এমনই সব চমৎকার আর রোমান্টিক গল্প সবার আগে উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ধামাকা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।